Good morning to all my dear students. Welcome again to my channel Chemistry Wala SP. আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে দিন শুরু করছি। তোমাদের পরীক্ষার কিন্তু আর মাত্র 23 দিন বাকি। এই 23 দিনে কিন্তু সুন্দরভাবে নিজের পড়াশোনাটাকে গুছিয়ে নাও। প্রতি মুহূর্তে প্র্যাকটিস করো। সেই জন্য আমি তোমাদের এবিটিএ, ডব্লিউবিটিএ পর্ষদের টেস্ট পেপার থেকে সিলেক্টিভ কোয়েশ্চেন নিয়ে প্রতিদিন এমসিকিউ সেট বানিয়ে তোমাদের সামনে দিচ্ছি, যাতে তোমরা প্রচুর প্র্যাকটিস করতে পারো। তো চলো, আরও একটি সেট আজকে তোমাদের সামনে আমি দিচ্ছি, যেখানে 15টি ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন থাকছে। চলো নিজেদের আরও একবার যাচাই করে নাও। চলো শুরু করা যাক আজকের এমসিকিউ প্র্যাকটিস সেট। প্রথম প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিবর্তন করা হয় সেটি হলো। যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে। অপশন এ বৈদ্যুতিক মোটর, অপশন বি বৈদ্যুতিক জেনারেটর, অপশন সি ভোল্টমিটার, অপশন ডি অ্যামিটার। 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং অবশ্যই পরীক্ষার পর টেস্টের পরে আমাকে জানিও কত স্কোর করলে। যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে, ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করো, উল্টোটাও কিন্তু পরীক্ষায় আসে, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, আর বৈদ্যুতিক জেনারেটরে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কোয়েশ্চেন নাম্বার 2, একটি ছোট্ট অঙ্ক। এসটিপিতে 44.8 লিটার একটি গ্যাসের ভর 56 গ্রাম। গ্যাসটি দ্বিপরমাণুক হলে পারমাণবিক ভর কত? খুব সুন্দর একটি অঙ্ক। 44.8 লিটার এসটিপিতে একটি গ্যাসের ভর 56 গ্রাম বলছে, গ্যাসটি দ্বিপরমাণুক, তাহলে গ্যাসটির পারমাণবিক ভর কত? অপশন এ 14, অপশন বি 28, অপশন সি 42, অপশন ডি 7। খুব সুন্দর একটি অঙ্ক, ভালো করে ঠান্ডা মাথায় করে নাও। সঠিক উত্তর অপশন এ 14। বুঝিয়ে দিই একটু। এসটিপিতে 44.8 লিটার মানে কত মোল হবে? 2 মোল। 22.4 লিটারে 1 মোল হয়, তাহলে 2 মোলের 56 গ্রাম, তাহলে 1 মোলের 28 গ্রাম, তাহলে আণবিক ওজন 28 গ্রাম। গ্যাসটি দ্বিপরমাণুক, সুতরাং 28/2 অর্থাৎ 14। কোয়েশ্চেন নাম্বার 3, তীব্রতম তড়িৎ-ঋণাত্মক মৌল হলো। তীব্রতম তড়িৎ-ঋণাত্মক মৌল। অপশন এ ফ্লুরিন, অপশন বি ক্লোরিন, অপশন সি ব্রোমিন, অপশন ডি আয়োডিন। তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি এদের মধ্যে? আগের অঙ্কটা বুঝতে পেরেছো তো? আণবিক ওজন 22.4 লিটারের বেরোলো 28 গ্রাম, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করবো, যেহেতু দ্বিপরমাণুক, তাহলে 14 গ্রাম পারমাণবিক ওজন। সঠিক উত্তর অপশন এ ফ্লুরিন। তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। ওকে, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীর যত মৌল আছে তাদের মধ্যে সব থেকে বেশি। ওকে, আর সিজিয়াম তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল। কোয়েশ্চেন নাম্বার 4, নিচের কোনটি কিটোনের কার্যকরীমূলক? এক্ষুনি 4টে অপশন আসবে তোমাদের সামনে। অপশন এ OH, অপশন বি CHO, অপশন সি COOH, অপশন ডি CO। এদের মধ্যে কোনটি কিটোনের কার্যকরীমূলক? কিটোনের ফাংশনাল গ্রুপ, ভালো করে খেয়াল করো। OH, CHO, COOH, CO। কাউন্টডাউন চলছে, সঠিক উত্তর এক্ষুনি দেখতে পাবে তোমরা। সঠিক উত্তর অপশন ডি CO। তোমরা জানো, প্রত্যেকেই জানো, আমি জানি তোমরা এই প্রশ্নের উত্তর প্রত্যেকে পেরেছো। OH অ্যালকোহলের কার্যকরীমূলক, CHO অ্যালডিহাইডের কার্যকরীমূলক, COOH কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক এবং CO কিটোনের কার্যকরীমূলক। ওকে, এই কার্যকরীমূলকের গঠন সংকেত কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, আর ইউপিএকে তো লাগেই এগুলো IUPACতে। কোয়েশ্চেন নাম্বার 5, কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সর্বাধিক? কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সর্বাধিক? এখানে 4টে অপশন এলো। অপশন এ লাল, অপশন বি বেগুনি, অপশন সি নীল, অপশন ডি সবুজ। লাল, বেগুনি, নীল, সবুজ, এদের মধ্যে কার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি? এদের মধ্যে কার প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে? সঠিক উত্তর অপশন বি বেগুনি। আচ্ছা, এ প্রসঙ্গে তোমাদের বলে দিই যে আলোর বেগের সঙ্গে প্রতিসরাঙ্কের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যে আলোর বেগ যত কম তার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। আমরা জানি লাল আলোর বেগ সব থেকে বেশি, তাই তার প্রতিসরাঙ্ক সব থেকে কম, আর বেগুনি বর্ণের বেগ সব থেকে কম, তাই এর প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। কোয়েশ্চেন নাম্বার 6, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ কী হবে? কপার সালফেটের জলীয় দ্রবণে। অপশন এ বেগুনি, অপশন বি বাদামি, অপশন সি নীল, অপশন ডি বর্ণহীন। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ কী হবে? বেগুনি হবে, বাদামি হবে, নীল হবে, নাকি বর্ণহীন হবে? এই বর্ণ সংক্রান্ত প্রশ্ন আমি তোমাদের বলেছি অজৈব রসায়নে কিন্তু 4-5টা আছে, রেডি করে নিও। অপশন সি না, নীল হবে। অপশন সি নীল, ব্লু। অ্যাকচুয়ালি ঘন নীল হবে, যাই হোক ঘন নীল এখানে অপশনে নেই, নীল, তাহলে নীল উত্তর হবে।
বোঝা গেল আমি যেটা বলছিলাম। এখানে কিন্তু এই অজৈব রসায়নের এখানে কিন্তু 4-5টা বর্ণ সংক্রান্ত প্রশ্ন রয়েছে। কি বর্ণ তৈরি হয়, কি বর্ণের পদক্ষেপ উৎপন্ন হয়, সেগুলো রেডি করো। কোয়েশ্চেন নাম্বার 7, প্রদত্ত কোন আয়নীয় যৌগের কোনো আয়নেরই অষ্টক হয়নি? অর্থাৎ অপশন এ MgCl2, অপশন বি NaCl, অপশন সি LiH, অপশন ডি CaCl2। এখানে 4টে আয়নীয় যৌগ দেওয়া হলো। এদের মধ্যে কোন আয়নীয় যৌগটির কোনো অষ্টক পূর্তি ঘটেনি? কোনো আয়নেরই অষ্টক পূর্তি ঘটেনি। কাউন্টডাউন চলছে, সঠিক উত্তর দিয়ে দাও। এই প্রশ্ন কিন্তু বহুবার তোমরা প্র্যাকটিস করেছো। সঠিক উত্তর হবে অপশন সি লিথিয়াম হাইড্রাইড LiH, কারণ এখানে লিথিয়াম এবং হাইড্রোজেন উভয়েরই দ্বৈত পূর্তি ঘটেছে, অর্থাৎ সর্ববিস্ত কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, বাকিগুলোর কিন্তু সর্ববিস্ত কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, এটা কিন্তু আয়নীয় যৌগের অষ্টক পূর্তি, অষ্টক নিয়মের ব্যতিক্রমের একটা উদাহরণ। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যদি সমযোজী যৌগ হতো তার অষ্টক নিয়মের ব্যতিক্রমের একটি উদাহরণ মনে রেখো, PCl5, BCl3, SF6, 3টে বলে দিলাম। চলো কোয়েশ্চেন নাম্বার 8, কোনো মাধ্যমে আলোর বেগ 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে মাধ্যমটির প্রতিসরাঙ্ক হবে? কোনো মাধ্যমে আলোর বেগ 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমটির প্রতিসরাঙ্ক। সঠিক উত্তর হবে অপশন বি 2। কীভাবে একটু বলে দিই। মাধ্যমটির প্রতিসরাঙ্ক সমান সমান ফর্মুলা আমরা জানি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸, আর ওই মাধ্যমে আলোর বেগ 1.5 × 10⁸। তাহলে 10⁸ কেটে গেল, তাহলে 3/1.5 কত হলো? 2 হলো। ওকে, মাধ্যমটির প্রতিসরাঙ্ক হবে 2। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, পর্যায় সারণীর কোন পর্যায়ে সমস্ত মৌল তেজস্ক্রিয়? পর্যায় সারণীর কোন পর্যায়ে সমস্ত মৌল তেজস্ক্রিয়? অপশন এ পঞ্চম পর্যায়, অপশন বি চতুর্থ পর্যায়, অপশন সি ষষ্ঠ পর্যায়, অপশন ডি সপ্তম পর্যায়। পর্যায় সারণীর কোন পর্যায়ে সমস্ত মৌল তেজস্ক্রিয় হয়? সেই পর্যায়ের অন্তর্গত সমস্ত মৌল তেজস্ক্রিয় হয়। কাউন্টডাউন শুরু হয়ে গেল। এ প্রশ্নেরও একদম সঠিক উত্তর দেবে, ভুল করবে না। সঠিক উত্তর অপশন ডি সপ্তম পর্যায়। সপ্তম পর্যায়ে অবস্থিত সমস্ত মৌল তেজস্ক্রিয় হয়, মনে রেখো। সপ্তম পর্যায়ে অবস্থিত সমস্ত মৌল তেজস্ক্রিয় হয়। ঠিক আছে, পর্যায় সারণী থেকে অবজেক্টিভ প্রশ্নগুলো বেশি ভালো করে রেডি করো। আর ওই বিভিন্ন যে ধর্মগুলো পর্যায় বরাবর শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়, এই প্রশ্নগুলো ব্যাখ্যামূলক ছোট ছোট প্রশ্ন আসে 2 নম্বরের, এইগুলো রেডি করো। সাপোজ একটা উদাহরণ দিয়ে দিই, তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর কীভাবে পরিবর্তন হয়, আয়নায়ন বিভব শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তন হয়, ইত্যাদি। নাও কোয়েশ্চেন নাম্বার 10, কোন মৌলের আয়নায়ন বিভবের মান সবথেকে বেশি? কোন মৌলের? এখানে 4টে অপশন আসবে এক্ষুনি। কার আয়নায়ন বিভবের মান সবথেকে বেশি? অপশন এ He হিলিয়াম, অপশন বি CS সিজিয়াম, অপশন সি ফ্লোরিন, অপশন ডি Fr ফ্রান্সিয়াম। তাহলে এদের মধ্যে কার আয়নায়ন বিভবের মান সবথেকে বেশি? হিলিয়াম, সিজিয়াম, ফ্লোরিন, ফ্রান্সিয়াম। সবথেকে আয়নায়ন বিভবের মান বেশি কোনটির? কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেল, সঠিক উত্তর দিয়ে দাও। সঠিক উত্তর অপশন এ হিলিয়াম। মনে রেখো, পর্যায় সারণীর যত মৌল আছে সব থেকে আয়নায়ন বিভবের মান বেশি হিলিয়ামের। এখানে তো 4টি মৌলের মধ্যে তো অবশ্যই বেশি, এবং পর্যায় সারণীতে সব থেকে বেশি। নাও কোয়েশ্চেন নাম্বার 11, XYZ 3টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7, 12 এবং 17। এদের মধ্যে কোনটি ধাতু? ভালো করে খেয়াল করো, X, Y এবং Z 3টি মৌল, তাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 7, 12 এবং 17। এদের মধ্যে কোনটি ধাতু? ভালো করে খেয়াল করো, আমি তোমাদের বহু প্র্যাকটিস করিয়েছি এই জিনিসটা, বহু প্র্যাকটিস করিয়েছি। আর গ্রুপ সিল যে সলভ চলছে সেখানে তো এইগুলো প্রচুর আসছে। অপশন বি ওয়াই। কেন একটু বুঝিয়ে দিই। এক্সের 7, তার মানে 2,5 ইলেকট্রন বিন্যাস, ওয়াইয়ের 12, 2,8,2, আর জেডের 17, 2,8,7। তাহলে প্রথমটির 5 আর তৃতীয়টির 7 সর্ববিস্ত কক্ষপথে ইলেকট্রন, তাহলে এরা অধাতু। কারণ 5, 6, 7 সর্ববিস্ত কক্ষপথে ইলেকট্রন থাকলে অধাতু হয়। আর 12 মানে 2, 8, 2 সর্বশেষ কক্ষপথে 2টো ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকা মানে সেটা কিন্তু ধাতু। নাও কোয়েশ্চেন নাম্বার 12, থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশন করা হয় না? থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশন করা হয় না? অপশন এ ক্রোমিয়াম Cr, অপশন বি Mn ম্যাঙ্গানিজ, অপশন সি Fe আয়রন, অপশন ডি Na সোডিয়াম। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, সোডিয়াম এদের মধ্যে কোন ধাতুটি থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না? ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, সোডিয়াম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি সোডিয়াম। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন মনে রেখো, এই 3টে ধাতুকে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। থার্মিট পদ্ধতির মূল ব্যাপার কি হয়? এখানে অ্যালুমিনিয়ামকে বিজারক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি আসক্তি বেশি কাদের? এই ধাতুগুলোর থেকে। সেই জন্য এই ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়, সোডিয়ামকে নয়। কোয়েশ্চেন নাম্বার 13, CH3CH2COOH যৌগটির IUPAC নাম কি হবে? অপশন এ মিথানল,
অপশন বি বিউটানোয়িক অ্যাসিড, অপশন সি প্রোপানল, অপশন ডি প্রোপানোয়িক অ্যাসিড। CH3CH2 COOH যৌগটির IUPAC নাম কোনটি হবে? মিথানল হবে, বিউটানোয়িক অ্যাসিড হবে, প্রোপানল হবে, প্রোপানোয়িক অ্যাসিড হবে। সঠিক উত্তর অপশন ডি প্রোপানোয়িক অ্যাসিড। দেখতেই পাচ্ছ তিনটে কার্বন আছে, তিনটে কার্বন হলে প্রোপ হয়, আর COOH গ্রুপ থাকলে আনোয়িক অ্যাসিড যোগ হয় তার সঙ্গে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো প্রোপ প্লাস আনোয়িক অ্যাসিড, দ্যাট ইজ প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, IUPAC কিন্তু তোমাদের পরীক্ষায় একটা থাকবেই, এটা ভালো করে মনে রেখো। OH থাকলে আনল যোগ হয়, CHO থাকলে আনঅ্যাল যোগ হয়, COOH গ্রুপ থাকলে আনোয়িক অ্যাসিড যোগ হয়, CO গ্রুপ থাকলে আনন যোগ হয়। ওকে, এগুলো কিন্তু মনে রেখো তোমরা। IUPAC ভালো করে প্র্যাকটিস করো। এবার কোয়েশ্চেন নাম্বার 14 তোমাদের সামনে আসবে। রূপোর উপর সোনার তড়িৎলেপন করতে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? রূপোর উপর সোনার তড়িৎলেপন, ভালো করে খেয়াল করো। অপশন এ রূপো, অপশন বি সোনা, অপশন সি উভয়েই, অপশন ডি কোনোটি নয়। খুব ঠান্ডা মাথায় উত্তর দাও। রূপোর উপর সোনার তড়িৎলেপন, এটা ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয় তড়িৎলেপনে? অ্যানোড হিসাবে কোনটিকে ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষ্য কি ব্যবহার করা হয়? এগুলো সব কিন্তু তোমাদের বোঝানো হয়েছে। রূপো সোনা উভয়ই কোনো সঠিক উত্তর সোনা। এ প্রসঙ্গে বলে দিই, যার উপর তড়িৎলেপন করতে হয় সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হয়, যার তড়িৎলেপন করতে হয়, যে ধাতুর তড়িৎলেপন করব সেটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হয়, এবং যে ধাতুর প্রলেপ দেব সেই ধাতুর জলের দ্রাব্য কোনো লবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আমরা কি করব? সোনার কোনো জলের দ্রাব্য লবণ যেমন পটাশিয়াম অরোসায়ানাইড, সেটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব, এবং রূপোকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। ওকে, এটা কিন্তু বেসিক কনসেপ্টটা মনে রেখো। যেটার উপর প্রলেপ সেটা ক্যাথোড, যার প্রলেপ সেটা অ্যানোড এবং লবণ। চলো 15 নম্বর প্রশ্ন তথা আজকের MCQ সেটের শেষ প্রশ্ন। 100 ওয়াটের একটি বাল্ব 10 ঘন্টা জ্বালালে কত তড়িৎ শক্তি খরচ হয়? অপশন এ 1 BOT, অপশন বি 2 BOT, অপশন সি 3 BOT, অপশন ডি 4 BOT। 100 ওয়াটের একটি বাল্ব 10 ঘন্টা জ্বালালে, ভালো করে খেয়াল করো, 100 ওয়াটের একটি বাল্ব 10 ঘন্টা জ্বালালে কত তড়িৎ শক্তি খরচ হয়? A, B, C, D। সঠিক উত্তর কোনটা হবে? অপশন ই 1 BOT। কেন? 100 ওয়াট ইন্টু 10 ঘন্টা, তাহলে 1000 ওয়াট ঘন্টা, 1000 ওয়াট ঘন্টাকে 1000 দিয়ে ভাগ করো, তাহলে 1 BOT। বোঝা গেল ব্যাপারটা? আমরা কি করি? ওয়াট ঘন্টায় বের করে নেওয়ার পরে তাকে 1000 দিয়ে ভাগ করি, সেটা ওয়াট ঘন্টাটা কিলো ওয়াট ঘন্টা হয়ে গেল, BOT হয়ে গেল। তোমরা কে কত স্কোর করলে আজকের এই 15টা MCQ এক্ষুনি আমাকে জানাও কত স্কোর করলে। অবশ্যই আমি আশাবাদী থাকবো যে তোমরা অনেকেই 15 পেয়েছো আজকের MCQ সেটে। 15 কিন্তু পেতে হবে, সময় আর হাতে বেশি নেই। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।